গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 19শে মে, বারটা হলো সোমবার। তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক। এর আগের ব্লগে তোমরা তো দেখেছো, কাল আমি একটু রাত করে বহরমপুরে এসেছি, আর এসে টুকটাক একটু ঘরটর পরিষ্কার করে বিছানার চাদরটা অর্ধেক পেতে রাতে ঘুমিয়েছিলাম। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন এই বইপত্রগুলোকে একটু গোছগাছ করছি। যেহেতু আমি ঘরটা ছেড়ে দেব, তো সেই জন্যে আমাকে টুকটুক করে এখন জিনিসপত্র গোছাতে হবে। জানো তো, এই ঘরটা, বহরমপুর শহরটা ছাড়ার পরিকল্পনা আমি অনেক মাস আগে থেকেই করছি, কিন্তু প্রত্যেক মাসেই ভাবছি এই মাসটা থাক, সামনের মাসে ছাড়বো। তো এই করতে করতে যেহেতু মণ্ডলবাবুর কাছে যাওয়ার সময়টা চলে এসেছে, তাই ভাবলাম শুধু শুধু ঘরটা রেখে কি করব, এবার ছেড়েই দিই। আসলে এই বহরমপুর শহরের প্রতি, আমার এই ঘরটার প্রতি আমার আলাদাই একটা মায়া জন্মেছে, আর সেই জন্যেই সেই মায়াটাকে কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগে গেল। তবে এই ঘরে আমার যে জিনিসপত্রগুলো ছিল, আমার যে প্রয়োজনীয় বইপত্রগুলো ছিল, তার বেশিরভাগটাই আমি যখন এসেছি তখনই টুকটাক নিয়ে গেছি। এখন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমার খুব একটা দরকারি নয়। তো এখানে কিছু বইপত্রও আছে যেগুলো আমার খুব একটা প্রয়োজন হয় না। তো ভেবেছি এখান থেকে আজকে কিছু বইপত্র আমি বিক্রি করে দেব। বই বিক্রি করতে একটু খারাপই লাগে, কিন্তু কি করব, আমার বাড়িতে রাখারও জায়গা নেই। তো সেই জন্যে যেগুলো একেবারেই আমার প্রয়োজন হয় না, সেই রকম কিছু বই আমি বিক্রি করব। আর সেই জন্যেই কিছু বই আমি আলাদা করে রাখলাম। আর যে বইগুলো আছে সেগুলো আমি পরে এসে একটু গুছিয়ে নেব, ওগুলোকে আমি বাড়িতে নিয়ে যাব। তো চলো, আমার মোটামুটি গোছগাছ হয়ে গেছে, এখন আমি বেরোবো। আজকে টুকটাক সারাদিনে অনেক কিছু করব, আর যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ারও করব। যা হয় তা নাকি ভালোর জন্যেই হয়, এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য না হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়। কিছুদিন আগে আমার দাদা যখন মায়ের জিনিসপত্রগুলো নিতে এসেছিল, তখন গাড়িটা ছোট হয়ে গেছিল বলে আমার ঘরের জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারিনি। সেই মুহূর্তে আমার একটু খারাপ লেগেছিল, কারণ হাতে আমার খুব বেশি সময় নেই, তবে কাজ টুকটাক প্রচুর আছে। তবে এখন মনে হচ্ছে সেদিন জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারিনি, ভালোই হয়েছে। কারণ আমার মনের ইচ্ছে ছিল আমি বহরমপুর শহরটা ছাড়ার আগে অন্তত 1-2 দিন বহরমপুর শহরে থাকবো, একটু ঘুরবো, সবার সঙ্গে দেখা করব, তারপর শহর ছেড়ে যাব। কেননা একটা জায়গায় থাকার পর আমরা যখন সেখান থেকে চলে যাই, আমরা হয়তো যাওয়ার আগে ভাবি যে আমরা আবার সেই জায়গাতে আসবো, সবার সঙ্গে দেখা করব, কিন্তু চলে যাওয়ার পর আমরা নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সেখানে আমাদের আর ফিরে আসা হয় না, বা আসলেও সেই আগের মতো হয় না। যাকগে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরনো বইয়ের দোকানে গিয়ে বইপত্র যেগুলো এনেছিলাম সেগুলো বিক্রি করলাম। কিছু বই 10 টাকা কিলো হিসাবে বিক্রি করলাম, আর কয়েকটা বই ছিল যেগুলো একেবারেই নতুন ছিল, সেগুলো একটা পার্সেন্টেজ হিসাবে আমাকে টাকা দিল। আর তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যারাক স্কোয়ারে। আর ব্যারাক স্কোয়ারে এসে আমার 100K সেলিব্রেশনের দিনটা ভীষণ মনে পড়ছিল। ওই গাছের নিচে দাঁড়িয়ে আমি আমার 100K সেলিব্রেশন করেছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সেই স্মৃতিগুলো চারণ করতে করতেই দেখছি এদিকে বৃষ্টি চলে এসেছে, আর এখন এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না। কারণ আমি না একজনের জন্য অপেক্ষা করছিলাম, তো ভেবেছিলাম ওর সঙ্গে স্কোয়ারেই দেখা করব, কিন্তু যার জন্য অপেক্ষা করছি তার বহরমপুরে পৌঁছাতে এখনও অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম স্কোয়ারে একা না দাঁড়িয়ে আমি বরঞ্চ সমবায়িকাতে চলে যাই, ওখানে গিয়ে জিনিসপত্র দেখতে দেখতে সময়টা কাটিয়ে নিতে পারবো। এদিকে যাওয়ার পথে ডাব দেখে দাঁড়িয়ে পড়েছি, ভাবলাম সকাল থেকে এখনও তো কিছু খাইনি, একটা ডাবের জলই খেয়ে নিই। ভদ্রলোককে বললাম আমাকে ভালো দেখে একটা ডাব দেবেন। উনি আমাকে এত ভালো ডাবই দিয়েছে যে যেটা খেতে আমার খুবই কষ্ট হয়েছে। উনি আমাকে ডাব দেয়নি, নারকেলের জল দিয়েছে, মানে ভেতরটা পুরো নারকেল হয়ে গেছে। তো ভদ্রলোককে আমি বললাম যে দাদা, আমি তো আপনার কাছে ডাব চেয়েছিলাম, আপনি তো আমাকে নারকেল ধরিয়ে দিয়েছেন। উনি বলছেন এটাই আমার দোকানের সবথেকে ভালো ডাব। সকাল সকাল বৃষ্টি শুরু হওয়াতে এমনিতেই আমার মনটা খারাপ হয়ে গেছে, তার উপরে এমন ডাব খেলাম ওই দাদার কাছ থেকে যে আমার মাথাটাও গরম হয়ে গেল। তো এখন নিজেকে একটু ঠান্ডা করার জন্যে আমি চলে এসেছি সমবায়িকাতে। বহরমপুরে থাকাকালীন বেশিরভাগ বাজার আমি সমবায়িকার থেকেই করতাম। তো আজকে সকাল সকাল সমবায়িকাতে ঘুরছিলাম, আর সেই কথাটাই আমার বারবার মনে হচ্ছিল। না জানি কত বাজার আমি এখান থেকে করেছি,
কে জানে আজকের পর আর কোনো দিন সমবায়িকাতে আমার আসা হবে কি না। তবে হ্যাঁ, বহরমপুর শহরের প্রত্যেকটা ছোটোখাটো বিষয় আমি ভীষণ মিস করব। তো ভাবলাম এসে যখন পড়েছি আর অপেক্ষা যখন আমাকে করতেই হবে, তো ঘুরে ফিরে দেখি যদি আমার নেওয়ার মতো কিছু থাকে তাহলে একটু নিয়ে নিই। কারণ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা বেশ জোরে হচ্ছে। যাদের কাছে ছাতা আছে তারা তো ছাতা নিয়ে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর আমি তো সকাল সকাল ছাতা না নিয়ে নাচতে নাচতে চলে এসেছি। এই কাজটা আমি বেশ ভালোই পারি। বৃষ্টি হোক বা রোদ হোক, ছাতা আমি সবসময় ক্যারি করি না, তো আজকেও আমি করিনি। তাই আমার ইচ্ছে থাকুক বা না থাকুক, বৃষ্টি না কমা পর্যন্ত আমি এখান থেকে বেরোতে পারবো না। তো টুকটাক যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলোর বিল করিয়ে নিয়েছি। আর এখন চুলটা ছেড়ে দিয়েছি, কারণ সকালবেলায় স্নান করে বেরিয়েছি, চুলটা শোকায়নি। তো ভাবলাম ফ্যানের তলায় বসে চুলটাকে একটু শুকিয়ে নিই। আর আজকে আমি কার জন্য অপেক্ষা করছি সেটাই তোমাদের বলতে ভুলে গেছি। আসলে আজকে আমার সঙ্গে দেখা করতে আমার একটা বোন আসবে। ওর নাম রিম্পা। ওর নামটা আমি তোমাদের আগেও বলেছিলাম। তো ওর অনেক দিন থেকেই আমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। তো আজকেও হতো না, কারণ ওর আজকে কলকাতায় যাওয়ার কথা ছিল। তো শুধুমাত্র আমি এসেছি বলে ও কলকাতায় যাওয়া ক্যান্সেল করে সেই কান্দি থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো ওই যে ওরা চলে এসেছে। আমার আজকে সারাদিনে অনেক কিছু পরিকল্পনা আছে। তো ওরা যদি না আসতো তাহলে আমি অন্য জায়গায় চলে যেতাম। তো যে মানুষটা আমার সঙ্গে দেখা করার জন্যে কলকাতায় গেল না, তার জন্যে একটু একটু অপেক্ষা তো আমারও করা উচিত। তো আমার অপেক্ষার অবসান ঘটিয়েছে ওরা এসে। আর দেখো, আমার জন্যে অনেক গিফটও নিয়ে এসেছে। ও শুধু আমাকে গিফট দেয়, তবে আজকে আমি ওর জন্য একটা শাড়ি এনেছিলাম। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু লেনদেন হয়েছে, আমি তোমাদেরকে শাড়িটা দেখাতেই ভুলে গেছি। তো যদি কখনো ও শাড়িটা পরে, ওকে বলবো ফটো পাঠাতে, আর আমি তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আজকে ভেবেছিলাম সকালের খাবারটা ওদের সঙ্গে খাবো, আর দুপুরের খাবারটা খাবো জেঠিমাদের বাড়িতে। জেঠিমা মানে আমার বহরমপুরে যে বৌদি আছে, ওই বৌদির শ্বশুর বাড়ি। তবে ওদের আসতে অনেকটাই দেরি হয়েছে, তাই ওদের সাথে দুপুরের খাবারটা খেলাম। কারণ জেঠিমাদের বাড়িতে যাব কি না কোনো ঠিক নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর সারাদিনে আমার টুকটাক অনেকগুলো জায়গাতে যাওয়ার আছে। তো দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। তবে এই মুহূর্তে ওরা বেরিয়ে যাবে, ওদেরও টুকটাক কাজ আছে, আর সেই সাথে আমারও হাতে আর সময় নেই। তো খুব বেশিক্ষণ সময় আমরা আজকে একে অপরকে দিতে পারিনি। আর তারপর আমি চলে এসেছি প্রাঙ্গণ মার্কেটে। আর প্রাঙ্গণ মার্কেটে এসে এই কাকার দোকান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। ওই কিশমিশ, চকলেট, এগুলোই আর কি। আর এই জিনিসপত্রগুলো নিয়ে আমি এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে। ভাবছি বৌদিদের বাড়ি থেকে ঘুরেই আসবো। আসলে বৌদি, জেঠিমা সকাল থেকে অনেকবার ফোন করেছে। সকালবেলায় অবশ্য জেঠিমাকে যাব বলেছিলাম, জেঠিমা বলেছিল দুপুরের খাবারটা এখানে এসে খাবি। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর বেলা অনেকটা হয়ে গেছে, তো সেই জন্যে আমি ভাবছিলাম যাব না। তবে বৌদিও বারবার করে ফোন করছে, তাই ভাবলাম জেঠিমাদের বাড়ি থেকে একটু ঘুরেই আসি। দাদা বৌদি, ভাইপো ভাইজির সাথে বহরমপুরে তবুও দেখা হয়ে যাবে। তবে জেঠু জেঠিমার সাথে দেখা হওয়ার সম্ভাবনা কম, কারণ জেঠু জেঠিমা এখন বাড়ি থেকে খুব একটা বেরোয় না। জেঠু বেরোলেও জেঠিমা একদমই বেরোয় না। তো সেই জন্যে ভাবলাম দেখা করেই যাই। আবার কবে আসবো না আসবো, কবে দেখা হবে না হবে। তো জেঠিমাদের বাড়িতে আসতে বহরমপুর থেকে খুব বেশি সময় লাগে না, বাসে ওই 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এই দেখো, কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর এসেই বৌদির সঙ্গে দেখা হলো, আর দেখা হলো জেঠুর সাথে। তো আমার গলা শোনা মাত্র আমার মা চলে এসেছে, আর সেই সাথে আমার বাবাও বেরিয়ে এসেছে। আর এবার যাই জেঠিমার সাথে দেখা করি। তো ঘরে এসে দেখছি জেঠিমা বসে আছে, আর আমাকে বলছে তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। উনি দুপুরের খাবার না খেয়ে বসে আছে আমার জন্যে। আর আমি তো ওদিক থেকে বিরিয়ানি খেয়ে এসেছি। তবে না আসলে বিষয়টা খুবই খারাপ হতো। তোমরা প্রায়ই আমাকে জিজ্ঞেস করো এটা আমার কেমন বৌদি। সত্যি কথা বলতে এটা আমার খুব ভালো বৌদি। আর এনার সাথে আমার সম্পর্কটা আমি অনেকবার বলেছি, আজকে আরও একবার বলে দিই। আমার বাবা যখন আর্মিতে চাকরি করতেন, তখন জেঠু জেঠিমার সাথে বাবা মায়ের পরিচয় হয়। সেটা আমার জন্মের আগে। তখন ওনারা সম্ভবত পাঞ্জাব থাকতেন। আর আমার সাথে জেঠু জেঠিমার পরিচয় হয় শিলিগুড়িতে। তখন আমি নেতুবাবুর মতো ছিলাম। তবে আজও আমার মনে আছে জেঠিমা জেঠু দুজনাই আমাকে ভীষণ ভালোবাসতো। আর জেঠিমা প্রায়ই আমাকে দুধ রুটি মেখে দিত, আর যেটা খেতে আমি ভীষণ ভালোবাসতাম। আর জেঠিমার 2 ছেলে মেয়ে। দাদাকে তো তোমরা দেখেছো,
তবে দিদিকে দেখানোর সৌভাগ্য এখনও হয়নি, যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই দেখাবো। তবে জানো তো, বৌদির সাথে পরিচয়টা কিন্তু আমার খুব বেশি দিন হয়নি। সম্ভবত 2021 বা 22-এর প্রথম দিকে বৌদির সাথে আমার পরিচয়টা হয়। তবে জানো তো, ওনার সাথে শেষে পরিচয় হলেও ওনার সাথেই অন্তরঙ্গতা আমার সব থেকে বেশি। বৌদির ছোট ছোট কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি যদি 2 দিন ফোন না করি, তৃতীয় দিনে বৌদিই ফোন করে আমাকে। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটা সম্পর্ককে অনেকটা মজবুত করতে সাহায্য করে। তবে দেখো, এদিকে আমাকে এই মহিলা গরু ঠেলার মতো ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। আসলে আজকে আয়ুষের গিটার ক্লাস আছে, আর যেটা 3টে থেকে শুরু হবে। তো আমাদের হাতে সময় নেই, আর বৌদি ভেবেছিল ক্লাসটা হয়তো বিকালের দিকে হবে। তো হঠাৎ করেই ফোন এসেছে, আর সেই জন্যে আমরা হন্তদন্ত হয়ে বেরিয়েছি। তবে হ্যাঁ, বেরোনোর আগে একটু ভাত খেয়ে এসেছি। জেঠিমা যেহেতু বসেছিল, তো দুজন মিলে খাবারটা খেলাম, আর তারপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়েছি। আর অপেক্ষা করছি বাসের, আর ওই যে বাস চলেও এসেছে। তবে বেরোনোর সময় জেঠুর সাথে দেখা হলো না। জেঠু একটু মাঠের দিকে গেছে। আসলে ওনাদের মাঠে একটা বাগান করা আছে, আর সেই বাগানে লিচুর গাছ আছে। তো জেঠু গেছিল লিচু আনতে, কিন্তু আমাদের লিচু খাওয়ার সময়ও ছিল না, আর জেঠুকে বাই বলাও হলো না। এদিকে বাসে উঠে আমি আর আমার মা একটা জায়গায় বসে পড়েছি, আর ওদিকে মা আর ছেলে পেছনের দিকে বসেছে। আসলে বাসটা পুরোটাই ফাঁকা ছিল। প্রথম যখন উঠেছিলাম তখন ফাঁকা ছিল না, খানিকটা দূর আসতেই দেখলাম সব প্যাসেঞ্জারগুলো নেমে গেল। এখন বলতে গেলে আমরা 4-5 জনাই বাসে আছি। রসু আয়ুষের স্কুল টিউশন বন্ধ থাকলে বৌদি প্রায়ই গ্রামের বাড়িতে চলে যায়। আজকে তো বৌদি বহরমপুরে ফিরছে। বৌদি বলল কালকেও বৌদি বহরমপুরে থাকবে। তো ভালোই হবে, কালকে যেহেতু আমি বহরমপুর ছেড়ে চলে যাব, অন্তত ছাড়ার সময় বৌদির সঙ্গে দেখাও হবে। আর সেই সাথে বৌদি বলল আমাকে একটু সাহায্য করার জন্যেও যাবে। এদিকে আমরা 4 জন গির্জার মোড়ে নেমে পড়েছি, আর এখন বৌদি বাচ্চাদেরকে নিয়ে ঘরের দিকে যাবে। তবে আমি এখনই ঘরে যাব না, আমার টুকটাক আরও অনেক কাজ আছে, সেগুলো আমি করব, তারপরেই ঘরে যাব। তো এই যে বৌদিরা টোটোতে চড়ে গেছে আর ঘরের দিকে যাচ্ছে। আর আমি এখন টোটো ধরে চলে এসেছি কাদাই মার্কেটের যে রাস্তাটা, ওই রাস্তাতে বেশ খানিকটা এগিয়ে এই ইলেকট্রিক শান শপটা আছে, যেখানে বিভিন্ন রকমের চাকু, বিভিন্ন যন্ত্রপাতি ধার দেওয়া হয়। তো আমি এবার বাড়ি থেকে আসার সময় বেশ কয়েকটা চাকু নিয়ে এসেছি, যেগুলো আমি এখান থেকে ধার দিয়ে নিয়ে যাব। তো এখান থেকে আগে কখনো আমি ধার দিইনি, কিন্তু অনেকবার দেখেছি দোকানটা। তো ভেবেছিলাম যখন আমি এখান থেকে যাব তখন ধার দিয়ে নিয়ে যাব। তো এসে দেখলাম দোকানটা বন্ধ, আর 5টার আগে খুলবে না। তো সেই জন্যে আমি ওখান থেকে এখন চলে এসেছি ইন্দিরা মার্কেটে। আর ইন্দিরা মার্কেটে এসে দেখছি চারিদিকে জলে ভর্তি। ওই যে সকালবেলায় বৃষ্টি হয়েছে, সেই জন্যেই আর কি। তো আমি এসেছি টেকনোতে, আর এখান থেকে আমি নেব 2টো পেন দুটো নেব আমার 2 স্যারকে গিফট করার জন্যে, যেহেতু বহরমপুর ছেড়ে চলে যাচ্ছি। আর ওই 2 জন মানুষের সংস্পর্শে আমি বহু বছর ধরে আছি। তো যাওয়ার আগে একটা ছোট্ট গিফট তাদেরকে আমি দিয়ে যেতে চাই। তো শেষে যে পেন দুটো আমি তোমাদের দেখালাম, ওই রকমই 2টো পেন আমি নিয়েছি, তবে রঙটা অন্য ছিল। আর তারপর দুজনার জন্য একটু মিষ্টি নিয়ে টোটো ধরে আমি প্রথমে চলে এসেছি জয়দীপ স্যারের বাড়িতে। আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে স্যারের বাড়িটা অনেকটা দূরে পড়ে, তাই সবসময় চাইলেও না স্যারের সঙ্গে দেখা করতে পারি না। তবে কালকে যেহেতু চলে যাব, একবার স্যারের সঙ্গে দেখা না করে গেলে মনটা ভালো লাগতো না, তাই ছুটে এসেছি। তবে স্যারের জন্যে আমি 2টো বই নিয়ে এসেছি, যে বইটা আমি পড়ার জন্যে কিনেছিলাম। তবে এখন আর আমার ওই বই দুটোর কোনো প্রয়োজন নেই, তাই স্যারকে দিয়ে স্যারের সঙ্গে বেশ খানিকক্ষণ একটু সময় কাটিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। এখন আমি যাব আমার দ্বিতীয় স্যারের বাড়িতে। ওই যে সামনে স্কুটি নিয়ে আমাকে পথ প্রদর্শন করানোর জন্য দাঁড়িয়ে আছেন যিনি, উনি হলেন আমার দ্বিতীয় স্যার সন্তোষদা। সন্তোষদা আগে ইন্দ্রপ্রস্থের দিকে থাকতো, তবে বর্তমানে উনি অন্য জায়গায় শিফট হয়েছেন। আর উনি যেখানে শিফট হয়েছেন সেই জায়গাটা আমি খুব ভালো করে চিনতাম না, তাই দাদা আমাকে ওনার ফ্ল্যাটের গলিটা দেখিয়ে দিল আর বলল বৌদি নিচে আসছে। এই যে বলতে বলতে বৌদি নিচে চলেও এসেছে, আর আমাকে সঙ্গে করে ওনাদের ফ্ল্যাটে নিয়েও এসেছে। তোমরা তো জানো আমি বেশ কয়েক মাস হয়ে গেছে, মাস বললে ভুল হবে, বছর হয়ে গেছে আমি পড়াশোনা প্রায় বন্ধ করে দিয়েছি। আর সেই জন্যে প্রায় 1.5-2 বছর হয়ে গেল সন্তোষদার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। জয়দীপ স্যারের সাথে তবুও মাঝে মধ্যে আমার কখনো কখনো কথা হতো, স্যারের সঙ্গে দেখাও হতো, কিন্তু সন্তোষদার সাথে আমার আর দেখা বা কথা হয়নি। তবে জানো তো, আমি ইন্দ্রপ্রস্থের দিকে ভাড়া থাকতে গিয়েছিলাম শুধুমাত্র সন্তোষদার জন্যে,
কারণ সন্তোষদা তখন ওই দিকটাতে থাকতো, আর আমি যেহেতু দুটো স্যারের কাছে পড়তে যেতাম তো আমার একটু সুবিধা হতো। এই দেখো দাদার ছেলে রিভু, ওকে যখন আমি লাস্ট টাইম দেখেছিলাম তখন ও সবে বসা শিখেছিল, কথা বলতে পারতো না, আধো আধো টুকটাক কথা বলতো, কিন্তু আজকে ও কত কথা বলল। ওর কথা শুনে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি। তবে জানো তো, ও কিন্তু আমায় চেনে, ওর কাছে আমি নেতুর জেম্মা নামে পরিচিত। ও মাঝে মধ্যে আমার ব্লগও দেখে, তাই ওর আমাকে চিনতে খুব একটা অসুবিধা হয়নি। তবে প্রথম প্রথম একটু লজ্জাবোধ হচ্ছিল, যেটা এত মাস পরে দাদার সামনে এসে আমারও হচ্ছিল। তবে লজ্জাটা কাটিয়ে উঠতে পেরেছি বৌদির জন্যে। বৌদি ভীষণ ভালো মানুষ, ওনার সাথে কথা বললে আমার কখনো মনে হয় না যে আমি আমার স্যারের বউয়ের সঙ্গে কথা বলছি, এতটাই কমফোর্টেবল উনি ফিল করান। তবে আজকে বৌদির দিদির সাথেও পরিচয় হলো। দিদির সাথে কথা বলেও আমার মনে হয়নি যে আজ প্রথম দিদির সাথে গল্প করলাম। আজকে সন্ধ্যাবেলার চাটা আমি বৌদির কাছেই খেয়েছি, সেই সাথে অনেকটা সময়ও কাটিয়েছি। সকালের মতো সন্ধ্যার দিকেও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছিল, তো সেই জন্যে বৌদিদের ফ্ল্যাট থেকে আমি বেরোতে পারছিলাম না। তো অবশেষে বৌদিদের ফ্ল্যাট থেকে বেরিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটা টোটো জোগাড় করতে পেরেছি। আর এখন আমি যাচ্ছি দুপুরবেলায় যে দোকানটাতে চাকু ধার দেওয়ার জন্য গিয়েছিলাম সেই দোকানে। ভেবেছিলাম 5টা 6টার মধ্যে চলে আসব, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় 7টা 10-15 বেজে গেছে। এদিকে টোটোতে যেতে যেতে সামনে সাইকেলে যাওয়া মেয়েটাকে দেখে নিজের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। আসলে আমিও বহরমপুর শহরে এইভাবেই সাইকেল নিয়ে বহু বছর ঘুরেছি, আর কালকে যেহেতু শহরটা ছেড়ে দেব তাই একটু তো মন খারাপ করবেই বলো। আমি আজকে অনেকটা সকাল সকালই ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম সারাদিনের টুকটাক কাজকর্ম সেরে বিকালে বিকালে ঘরে ঢুকে যাব, তারপর একটু রেস্ট করে জিনিসপত্র গোছগাছ করব। তবে রাতের বহরমপুর শহরটাকেও যে দেখব সেটা আমি একেবারেই আশা করিনি। আর রাত্রিবেলায় এই মার্কেটটা দেখতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজ আমার কপালে ছিল, তাই ভাগ্যচক্রে দেখাও হয়ে গেল। তো এই যে আমি আমার গন্তব্যে চলে এসেছি, আর এখন দেখি চাকুগুলো ধার দেওয়া যায় কি না। তবে এখানে এসে না মনটা একেবারেই খারাপ হয়ে গেল। আমি এত টাকা ভাড়া দিয়ে 2বার করে এলাম, লোকটাকে কতবার করে রিকোয়েস্ট করলাম আমার অন্তত একটা চাকু আপনি ধার দিয়ে দেন, কিন্তু উনি কিছুতেই আমার চাকু ধার দিলেন না এবং বললেন চাকুগুলো রেখে যান, 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন। তো সেই জন্যে আমি একটু দুঃখী হয়ে গেছি। এখন কি করব ভাবছি ঘরের দিকে চলে যাই। আজকে বহরমপুর শহরে আমার শেষ দিন, আর আজকে যে আমাকে কোনো কাজে নিরাশ হয়ে ফিরতে হবে সেটা আমি একেবারেই আশা করিনি। তবে হ্যাঁ, আমার সকালটাও খুব একটা ভালো শুরু হয়েছিল না। যাকে যা হলো হলো। তবে আজকের মতো বহরমপুর শহরে ঘোরা শেষ হলো। তো আমি এখন রাতের খাবারটা নিয়ে তারপরেই ঘরে যাব। তো চলে এসেছি কাকিমাদের কাছে, আর আজকে শেষবারের মতো কাকিমাদের কাছ থেকে রুটি তরকা নিয়ে ঘরে যাব। সেই সাথে কাকিমাদেরকে বললাম আর হয়তো তোমাদের সাথে দেখা হবে না, কারণ কাল আমি চলে যাব। এই মানুষগুলো আমি যখনই আসি তখনই আমার খোঁজ নেয়, হেসে আমার সঙ্গে দুটো কথা বলে, এটা আমার ভীষণ ভালো লাগতো। যাই হোক, ওনাদের সঙ্গে খানিকক্ষণ একটু কথা বলে আমি ঘরে চলে এসেছি। সারাদিন এদিকে ওদিকে ছোটাছুটি করেছি, আর এখন না ভীষণই ক্লান্ত লাগছে। কিন্তু এখনও আমার একটা কাজ বাকি আছে। আমার সামনের বাড়িতে যে অন্তরাদি আছে, ওই অন্তরাদির জন্য আমি একটা শাড়ি এনেছি। তো সেই শাড়িটা অন্তরাদিকে আমি দিয়ে এলাম। তোমাদেরকে দেখাতে না ভুলে গেছি, এতটা ক্লান্ত লাগছিল আমার, আর মাথায় ছিল না যে আমি ভিডিওটা করিনি। ভেবেছিলাম অন্তরাদিকে শাড়িটা আমি কালকে দেব, কিন্তু আমি যেহেতু কালকে অনেকটা সকালে বেরিয়ে যাব তাই সকালবেলায় না সময় পাবো না। তো সেই জন্যেই এখন দিয়ে এসেছি, আর সেই সাথে অন্তরাদি ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্যে আরোই আমার ভিডিওটা করার কথা মাথায় ছিল না। তবে শাড়িটা অন্তরাদির ভীষণ পছন্দ হয়েছে। যদি অন্তরাদি কখনো পরে আমি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলো এখন শেষবারের মতো জানলায় দাঁড়িয়ে অন্তরাদির সঙ্গে একটু গল্প করি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।